ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। প্রচণ্ড গরমের মধ্যে মাঝে মাঝে হালকা হালকা বাতাস বইছে। এরই মধ্যে গ্রামের পিছনের অন্ধকার পথ দিয়ে হেঁটে আসছে নিতাই। এ হে হে হে, ইস, আজ বড্ড দেরি হয়ে গেল। এতটা রাত হয়ে যাবে বুঝতেই পারিনি। তার উপর খিদেটাও পেয়েছে সেই। না, আরেকটু তাড়াতাড়ি পা চালাই। নিতাই একটি রাজনৈতিক দলের কর্মী, আর সেই দলের একটি মিছিলেই পাশের গাঁয়ে গিয়েছিল। ওখান থেকে ফিরতে ফিরতেই রাত হয়ে যায়। সামনে দুটো পথ। বাঁদিকেরটা দিয়ে গেলে বাড়ি পৌঁছাতে এখনো সময় লেগে যাবে ঘন্টা খানেক মতন। সাধারণত গ্রামের সবাই রাতের বেলায় এই পথ দিয়েই যাতায়াত করে। আর ডান দিকেরটা দিয়ে গেলে বাড়ি ফিরতে সময় লাগবে খুব জোর হলে 15 থেকে 20 মিনিট। কিন্তু কেউ এই পথ দিয়ে রাতে যাতায়াত করে না। সবাই এই পথটা এড়িয়ে চলে। না, ভূতের জন্য নয়, সেরকম কোনো কিছু এখনো অবধি ঘটেনি। কিন্তু এই পথটা বড়ই নিরিবিলি, ফাঁকা, শুনশান পথ। যাওয়ার সময় আশেপাশে একটা ঘর বাড়ি অবধিও দেখা যায় না, শুধুই ঝোপ আর জঙ্গল। তাই মানুষ চুরি, ছিনতাই এসবের ভয়ে এই পথ দিয়ে রাতের বেলায় যেতে চায় না। এমনি এত রাত হয়ে গেছে, এরপর বাঁ দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি বরং এই ডান দিকের পথটা দিয়েই যাই, ও যা হওয়ার হবে। এই বলে নিতাই এগিয়ে যায় ডান দিকের ওই পথ অনুসরণ করে। কিছুটা আসার পর পথের মাঝে একটা নারকেল গাছের উপর থেকে একটা আবছা কি যেন নিতাইয়ের উপর লাফিয়ে তার শরীরের ভেতর প্রবেশ করে। আর সাথে সাথে নিতাই নিচে মাটিতে পড়ে ছটপট করতে থাকে। কিছুটা দূরে একটা কুকুর নিতাইয়ের দিকে তাকিয়ে সমানে জোরে জোরে ডেকে যাচ্ছে। নিতাই হট করে তার মাথাটা তোলে। তার চোখ দুটো পুরো কালো অন্ধকারের মতো, মুখ দিয়ে লালা ঝরছে। নিতাই রেগে দাঁত মুখ খিচিয়ে কুকুরটার দিকে তাকায়। তারপর নিতাই তার বাড়ি ফিরে আসে। মা, ও মা, মা, দরজা খোলো। ছেলের ডাক শুনে ঘরের দরজা খুলে বেরিয়ে আসেন নিতাইয়ের মা শোভা দেবী। কি রে, কি ব্যাপার? এত রাত হয়ে গেল, তোর বাবা আর আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। আয় আয়, ভেতরে আয়, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আগে কিছু খেয়ে নে। খিদেও তো পেয়েছে নিশ্চয়ই, আমরাও এখনো কিচ্ছু খাইনি। নিতাই কোনো কথাই বলে না, বরং গম্ভীর থাকে। কিন্তু ডান দিকে একটু মাথা ঘোরাতেই তার চোখ পড়ে ঘরের পাশেই নিতাইদের মুরগির খাঁচাটার দিকে। তাতে কয়েকটা মুরগি বসে ঝিমোচ্ছে, যেটা নিতাইরাই পোষে। আমি আর কিছু খাবো না, শরীরটা ঠিক ভালো লাগছে না, যা গরম পড়েছে। তোমরা ভেতরে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আর একটা মশারি দিয়ে যাও।
আমি এইখানে এই দাওয়াতেই শুয়ে পড়ব। কিন্তু তুই তো কোনো দিনও আগে এই দাওয়ায় শুসনি। শোন না, আমি বলছি তুই ভেতরে চল, বিছানায় শো, আমি না হয় হাওয়া করে দেব, দেখবি আর অতটা গরম লাগবে না। চল বাবা, এরকম করিস না, বাইরে শেয়াল টেয়াল আছে, এখানে শুস না। যা বললাম সেটা করো, আমার বেশি কথা বলতে ভালো লাগছে না। নিতাই কোনো দিনও আগে এরকমভাবে তার মায়ের সাথে কথা বলেনি। তার মাও একটু অবাক হয়ে ভাবেন সত্যি হয়তো গরমের জন্য তার ছেলের শরীরটা ঠিক ভালো লাগছে না। তাই তিনি আর কথা না বাড়িয়ে ঘরের ভেতর থেকে একটা মশারি আর একটা হাত পাখা এনে দেন। তারপর নিতাই দাওয়াতেই মশারি খাটিয়ে শুয়ে পড়ে। এরকম করে কিছুটা সময় পেরোয়। নিতাই তখনও ঘুমোয়নি। সে একটু মাথাটা তুলে এদিক ওদিক দেখে, আর তারপর উঠে বসে মশারির ভেতর থেকে বাইরে বেরিয়ে যায়। পরের দিন একটু ভোর ভোর থাকতেই নিতাইয়ের মা ছেলের চিন্তায় তাড়াতাড়ি উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন, আর এসে দেখেন নিতাই ওখানে নেই। এ কি খোকা, খোকা কোথায় গেল? খোকা, খোকা! তখনই নিতাইয়ের বাবা সুব্রতবাবুও ঘরের ভেতর থেকে বেরিয়ে আসেন। আরে কি হলো, এই ভোরবেলায় এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন? দেখো না, বাইরে বেরিয়ে এসে দেখি খোকা এখানে নেই। ও তো কাল রাতে এখানেই শুয়েছিল, তাহলে এখন কোথায় গেল? ও ও হয়তো আশেপাশেই কোথাও আছে। আরে সকাল সকাল তো মানুষ অনেক কাজেই একটু আশেপাশে যায়, সেটা বোঝো না? এমনভাবে চিল্লাচ্ছ, মানুষজন শুনলে ভাববে কি না কি। নিতাই ঠিক চলে আসবে, তুমি এখন তোমার কাজ করো। ওই সময় নিতাই বাইরে থেকে ঘরের দিকেই ফিরে আসে। ওই 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 তো নিতাই আসছে। আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। পাবেই তো, কাল রাতে তো কিছুই খাসনি। আয় আয়, তাড়াতাড়ি আয়, একটু পান্তা ভাত আছে, ওটাই পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে খেয়ে নে। আয় আয়। নিতাইয়ের বাবা সুব্রতবাবু তখন বাইরে নিজেদের মুরগির খাঁচার কাছে দাঁড়িয়ে কি যেন লক্ষ্য করেন। খাঁচায় আগে মুরগি ছিল 13টা, কিন্তু এখন আছে 11টা। তাহলে বাকি দুটোর কি হলো? এটা কি হলো, দুটো মুরগি কম কেন? কালকেও তো 13খানাই ছিল। কাল সারাদিন কাজের চাপে খাঁচা খুলে ওদের বাইরে বেরও করা হয়নি, তাহলে দুটো গেল কোথায়? তখনই ওখান দিয়ে নির্মলবাবু আর কানাই তাড়াহুড়ো করে কোথায় যেন যাচ্ছেন। কি হলো নির্মলদা, এই সাত সকালে ওরম তাড়াহুড়ো করে চললে কোথায়? সঙ্গে আবার কানাইটাও আছে দেখছি। হ্যাঁ, ও সুব্রত, আর বলিস না। আরে খবর এলো, দক্ষিণের ওই মাঠের দিকে নাকি আমাদের পঞ্চায়েতের ওই সুনীল, ওর ছেলেটার দেহ পাওয়া গেছে। সেও একেবারে বিভৎস অবস্থায়। নিতাই ঘরে খেতে খেতে এই সব কথা মন দিয়ে শুনছে। হ্যাঁ গো সুব্রত দা, ভোরে আমাদের হারান জেলে ওই পথ দিয়ে নদীতে যেতে গিয়ে ওই কাণ্ড দেখে সবাইকে খবর দেয়, তাই তো ওখানেই যাচ্ছি। তুইও তাড়াতাড়ি আয় রে, তুইও তাড়াতাড়ি আয়। এই বলেই ওরা দুজন হাঁটতে হাঁটতে ওখান থেকে চলে যায়। এত বড় ঘটনা, অথচ আমাকেই কেউ কোনো খবর দিল না।
এই শুনছো? কই গো, তাড়াতাড়ি এসো, দক্ষিণের ওই মাঠের দিকে একবার যেতে হবে। দক্ষিণের মাঠের কাছে একটা গাছের সামনে গ্রামের মানুষের ভিড়। গাছটার একটা ডালে সুনীল বাবুর ছেলে পঞ্চুর মৃতদেহটা ঝুলছে। মাথা নেই, গলা আর ঘাড়ের দিকটার বেশ কিছুটা অংশ খাওয়া, সেখান থেকেই ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। আর গাছের গোড়ায় ঘাসের মধ্যে পঞ্চুর কাটা মাথাটা পড়ে রয়েছে। সুব্রত বাবু, শোভাদেবী আর নিতাইও ওখানে এসে উপস্থিত হয়। তারা যেই এই ঘটনা দেখে তাদেরও ভয় শরীর কেঁপে ওঠে। একজনের কাঁধে মাথা রেখে পঞ্চুর বাবা সুনীল বাবু সমানে কেঁদে চলেছেন। দুপুরে নিজেদের ঘরের দাওয়ায় বসে নিতাইয়ের বাবা মা নিজেদের মধ্যে আলোচনা করছে। ইস, ওরম জোয়ান ছেলেটা এরকমভাবে অকালে চলে গেল। যা অবস্থা দেখলাম তাতে তো খুব একটা ভালো মনে হলো না। আচ্ছা, ওকে কি কেউ মেরে ফেললো নাকি গো? তাছাড়া আর কি, এখনকার সময়ের যা অবস্থা। নিতাই বাবা, তুইও একটু সাবধানে থাকিস, তোকে নিয়েই আমাদের যত চিন্তা। নিতাই তাদের কথা শুনে কিছুই বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। সেদিন রাতেও নিতাই বাইরের দাওয়াতেই মশারি টানিয়ে শুয়েছিল। আজকেও নিতাই মাঝরাতে উঠে পড়ে আর মশারির ভেতর থেকে বেরিয়ে হেঁটে বাইরে কোথায় যেন চলে যায়। অন্যদিকে ওই একই সময় পশ্চিমের প্রসেনদের বাড়িতে ঘরে মশারির ভেতর প্রসেন আর তার বাবা আর মা শুয়ে আছে, তিনজনেই গভীর ঘুমের দেশে। হঠাৎ দরজার ভেতরের শিকলটা আস্তে আস্তে নিজের থেকেই খুলে যায়, আর তারপর দরজার ডাঁসাটাও আস্তে আস্তে খুলে যায়। তারপর দরজার দুটো পাল্লাও দুদিকে খুলে যায়। তারপরে আস্তে আস্তে মশারির একটা দিক উপরে ওঠে, যেন কেউ হাত দিয়ে সেটাকে তুলছে। আর প্রসেনের একটা পা হাওয়ায় কিছুটা উঠে আস্তে আস্তে প্রসেনের দেহটা ঘেঁষতে ঘেঁষতে মশারির থেকে বেরিয়ে দরজা দিয়ে ঘরের বাইরে চলে যায়, যেন কেউ তার পা ধরে তাকে বাইরে টেনে নিয়ে যাচ্ছে। তার মা বাবা কেউই এটা টের পায় না, এমনকি প্রসেন নিজেও তখনও ঘুমিয়েই আছে। পরের দিন সকালে গ্রামের রতনের বাড়ির পিছনের ঝোপের কাছে প্রসেনের আধ খাওয়া দেহটা পড়ে আছে। তবে এক্ষেত্রেও মৃতদেহের মাথাটা কাটা, আর সেটা পড়ে আছে একটু পাশেই। গ্রামের সবাই শুধু ভয় আর দুশ্চিন্তার সাথে মৃতদেহটার দিকে কোনো রকমে তাকিয়ে আছে। প্রসেনের বাবা মা মাটিতে পড়ে হাত পা ছড়িয়ে ছেলের শোকে সমানে অঝরে কেঁদে যাচ্ছেন। এসব হঠাৎ করে এই গ্রামে কি শুরু হলো বলো তো নির্মলদা? পরপর দুটো এরকম অল্প বয়সের প্রাণ এভাবে ঝরে গেল। কে যে মারলো এদের এভাবে? এরপর তো আমারও ভয় লাগছে। আমারও তো একটা জোয়ান ছেলে রয়েছে। সুব্রত, তোর তো তাও ছেলে,
আর আমার তো একটা মেয়ে রয়েছে রে। আর এই সময় মেয়েদের বাবা মায়েদের যে ঠিক কতটা চিন্তা সেটা তো তুই জানিসই। তবে যাই হোক, এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। গ্রামের পঞ্চায়েতে এই নিয়ে একটা মিটিং ডাকতে হবে। দেখি সবার সাথে আগে কথা বলে। সেদিন সন্ধ্যের দিকে নিতাইয়ের বাবা সুব্রতবাবু আর মা শোভা দেবী গ্রামের হাট থেকে ফিরছেন। তারা হাটে গেছিলেন টুকটাক কিছু বাজার করার জন্য। দুজনে ঘরে ফিরে ভেতরে ঢুকতেই যাবে, ঠিক তখনই কিরকম একটা আওয়াজ পেয়ে সুব্রতবাবু থেমে যান আর শোভা দেবীর হাত ধরে ঘরের দরজা খোলার থেকে আটকে দেন। তারপর দুজনে ঘরের জানলার কাছে আসেন আর ভেতরে উকি দিতেই তারা দেখেন ঘরের ভেতর নিতাই নিজের হাতে নিজেই কামড় দিচ্ছে। তার ফলে হাত দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে, আর সেই রক্তই জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে নিতাই। আর তারপর কিরকম অদ্ভুতভাবে হাসছে। এই দৃশ্য দেখে নিতাইয়ের মা শোভা দেবী জোরে চিল্লাতেই যাবেন, ঠিক তখনই সুব্রতবাবু ওনার মুখটা হাত দিয়ে চেপে ধরে ওখান থেকে নিয়ে সরে পড়লেন। ওখানে কোনো আওয়াজ করলেই ও আমাদের দেখে নিত। ওকে এখন বুঝতেই দেওয়া যাবে না যে আমরা ওকে এই অবস্থায় দেখে নিয়েছি, তাহলে ও আমাদেরকেও মেরে ফেলবে। আরে আমাদের তো ভাগ্য ভালো যে ও এখনো আমাদের কিচ্ছু করেনি। আমার তো মনে হয় এই যে গ্রামে পরপর দুটো খুন হয়েছে সেটাও ওই করেছে। হ্যাঁ গো, ও আমাদের ছেলে নয় গো, ও আমাদের ছেলে নয়। নিশ্চয়ই কোনো অশুভ কিছু আমাদের ছেলের ওপর ভর করেছে। আরে সেটা তো আমিও বুঝতে পারছি। শোনো না, আমাদের এখনই একবার গ্রামের পীর বাবার কাছে যেতে হবে। আর দেরি করা ঠিক হবে না, শিগগিরই চলো। ও ততক্ষণ ওখানেই থাক। এই বলে দুজনেই পীর বাবার বাড়ির দিকে যেতে লাগলো।